মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, খুব মজাদার একটা টপিক এবং করেও তোমাদের খুব ভালো লাগবে। একটা জিনিস মাথায় রাখবে, এই যে অ্যালিগেশন যেটা না, এই অ্যালিগেশনটা কিন্তু কোনো টপিক বা কোনো চ্যাপ্টারের নাম নয়। অ্যালিগেশনটা হচ্ছে একটা প্রসেসের নাম, একটা মেথড, যে মেথডে আমরা মিক্সচারের অঙ্কগুলোকে জেনারেলি করে থাকি। তো এই অ্যালিগেশনকে বিভিন্ন জনে বিভিন্ন নামে ডেকে থাকে। কেউ বলে লিঙ্ক আপ, কেউ বলে চেন রুল। কেমন? তাহলে মিশ্রণের অঙ্কে আমরা কি দেখেছি? দুধ জল মিশিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করি, তামা দস্তা মিশিয়ে আমরা একটা ধাতু তৈরি করি, আসাম চা দার্জিলিং চা মিশিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করি। তার মানে আমরা কি পাই? দুই প্রকারের জিনিস পাই, দুই প্রকারকে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করছি। তাহলে এবার তোমাদের প্রশ্নটা আসবে, তাহলে কি স্যার এই লিঙ্ক আপ বা অ্যালিগেশন যেটা বলছেন সেটা কি শুধুমাত্র মিশ্রণের অঙ্কেই অ্যাপ্লাই হবে? না, একদম নয়। প্রফিট লসে অ্যাপ্লাই হবে, টাইম এন্ড ডিস্টেন্সে অ্যাপ্লাই হবে, সিম্পল ইন্টারেস্টে অ্যাপ্লাই হবে, এরকম অ্যারিথমেটিকের বেশ কিছু জায়গায় এই অ্যালিগেশন বা লিঙ্ক আপটা অ্যাপ্লাই হয়। তাহলে বুঝবো কি করে যে আমাকে এই অঙ্কে লিঙ্ক আপ প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে? আমরা কি দেখছি, মিশ্রণে দুই প্রকারের জিনিস নিয়ে মিশ্রণ তৈরি করছি, সেখানে আমরা লিঙ্ক আপ করছি। তার মানে বেসিক্যালি দুই প্রকারের জিনিস দরকার। তার মানে কি বুঝলাম না, একটা জিনিসকে যখনই আমি দুটো ভাগে ভাগ করব তখনই আমি সেটার লিঙ্ক আপ করার চেষ্টা করব। একবার যদি আমি লিঙ্ক আপ খাঁচিয়ে নিতে পারি তাহলে কিন্তু অঙ্ক খুব সহজে এবং খুব কম সময়ে হয়ে যায়। তুমি বলে স্যার উদাহরণ দিন। তাহলে দেখো কিরকম, ধর আমি বললাম আমি 10 কেজি চাল কিনছি, সাপোজ 10 কেজি চাল কিনছি। তাহলে 10 কেজি চালের কিছুটা আমি প্রফিটে বিক্রি করছি, বাকিটা লসে বিক্রি করছি। তার মানে দেখো 10 কেজি চালটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম না, কিছুটা প্রফিট কিছুটা লস। তাহলে আমি চেষ্টা করবো এখানে লিঙ্ক আপ অ্যাপ্লাই করতে পারছি কিনা। ধরো টাইম এন্ড ডিস্টেন্সের যদি এক্সাম্পল নিই, ধরো আমি বললাম 400 কিলোমিটার একটা ডিস্টেন্স, কিছুটা আমি বাসে যাচ্ছি কিছুটা আমি ট্রেনে যাচ্ছি। তাহলে 400 কিলোমিটারের ডিস্টেন্সটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, একটা ভাগ পাচ্ছি বাসের আর একটা ভাগ পাচ্ছি ট্রেনের। চেষ্টা করবো লিঙ্ক আপ করা যাচ্ছে কিনা। যদি সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্কের এক্সাম্পল দিই, হ্যাঁ আমি বললাম 10,000 টাকা, এই 10,000 টাকার কিছুটা আমি এইচডিএফসি ব্যাংকে রাখছি 5% রেটে, আর কিছুটা আমি স্টেট ব্যাংকে রাখছি 6% রেটে। চেষ্টা করবো লিঙ্ক আপ করা যাচ্ছে কিনা। তার মানে দেখো কি বুঝছি না, একটা জিনিসকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে যখন আমি একটা জিনিসকে দুটো ভাগে ভাগ করে দেবো বা একটা জিনিসের আমি দুটো ভাগ পাবো, দুই প্রকার পাবো, তো আমি সবসময় একবার দেখে নেবো ওখানে আমরা লিঙ্ক আপটা অ্যাপ্লাই করতে পারছি কিনা। কেমন? তাহলে একটু বুঝে নি লিঙ্ক আপ জিনিসটা কি। তাহলে একদিকে রাখলাম আমি প্রথম প্রকার, একদিকে রাখলাম দ্বিতীয় প্রকার। এই দুই প্রকার মিশিয়ে যে মিশ্রণটা পেলাম সেটা আমরা কোথায় রাখলাম? মাঝখানে। ঠিক আছে? তাহলে এবার দেখো, ধরো প্রথম প্রকার বললাম এ, দ্বিতীয় প্রকার বি, আর মিশ্রণটা হচ্ছে সি। খুব সহজ, কিচ্ছু নেই, জাস্ট একটুখানি বুঝে নেবো, তাহলে কিন্তু হাবিজাবি প্রচুর কিছু মনে রাখার দরকার নেই। লিঙ্ক আপের জাস্ট একটাই জিনিস শুধু মাথায় রাখার, আর সেইটাকে মাথায় রেখেই আমাকে লিঙ্ক আপটাকে করতে হবে, ব্যাস। সব অঙ্ক কত সহজে এবং কত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে। তাহলে এবার দেখো এই এবিসি কি? এবিসি হচ্ছে অঙ্কে আমাদের ডেটা, মানে যে ডেটাটা আমাদের দেয়া থাকবে, তাহলে আমরা লিঙ্ক আপ করব। নাম কি দিয়েছে? লিঙ্ক আপ বা চেন। তাহলে আমি যদি লিঙ্ক করি, কিভাবে লিঙ্ক করি? এইভাবে লিঙ্ক করি, কোনাকুনি। এইখানে কি লিখবো? সি মাইনাস বি, কোনাকুনি, ঠিক আছে? সি মাইনাস বি। এইখানে কি লিখবো? সি মাইনাস এ, সি মাইনাস বি, সি মাইনাস এ। এই যে দুটো আমি পাবো, এই দুটো আমি সবসময় কিসে পাবো? রেশিওতে বা অনুপাতে। এবং এইগুলোর আমরা কি নেই বলতো? মড ভ্যালু। এই যে এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি মড সাইন। এইটাকে আমরা বলি মড সাইন। মড সাইন আমরা কেন নিয়ে থাকি? আমরা সবাই জানি মড সাইন আমরা কেন নিই? নেগেটিভ ভ্যালুটাকে অ্যাভয়েড করার জন্য। তুমি বলে স্যার বুঝলাম না। ধরো 2 - 5, আমরা কত লিখি? -3। তাহলে এই 2 - 5টা যদি মডে থাকে তার মানে সেটা আমরা কি নিই? +3। তাহলে মড সাইন আমরা কেন নিয়ে থাকি না? মড সাইনটা আমরা নিয়ে থাকি নেগেটিভ ভ্যালুটাকে জাস্ট অ্যাভয়েড করার জন্য, আর কিছু নয়। তাহলে এবার দেখো, তাহলে এবিসি কি? এবিসি হচ্ছে আমাদের ডেটা, অঙ্কে যে ডেটা দেয়া থাকবে। আর আমরা কি জানি? ডেটা মানে কি? সংখ্যা। তাহলে সেই সংখ্যার সাথে আমার ইউনিট থাকে, তাই না? যেমন টাকা, কেজি, এরকম থাকে। তো আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউনিট সমান করতে হবে, ইউনিট সমান করতে হবে।
কার কার ইউনিট? প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার আর মিশ্রণ। কেন সমান করতে হবে? না আমরা কি করছি বলো, এটার সাথে এটা ডিফারেন্স নিচ্ছি, এটার সাথে এটা ডিফারেন্স নিচ্ছি। আমরা কি জানি ডিফারেন্স বা মাইনাস সবসময় সেম ইউনিটে করে থাকি, সবসময় সেম ইউনিটের করে থাকি, তাই না? তাহলে এবার ইউনিট সমান করতে হবে। তাহলে ইউনিটটা সমান করতে হবে কার? মানে জাস্ট এইটা একটু লিখে রাখো যে, আচ্ছা আগে এক্সাম্পল নিয়ে নিই, তারপর আমরা লিখে নেব। তাহলে দেখো, তাহলে সবসময় মনে রাখবে ইউনিট যেটা আমরা সমান করব সেই ইউনিটটা কার বা কিসের সেটা আমাকে সমান করতে হবে। ইউনিটটা কার বা কিসের ইউনিট সেটা আমাকে সমান করতে হবে। এই যে কথাটা আমি বললাম এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। ইউনিটটা কার বা কিসের সেটাকে সমান করতে হবে। তুমি বলে স্যার একটা এক্সাম্পল দাও। তাহলে এক্সাম্পল ধরো আমি বললাম প্রথম প্রকারের চাল কিনছি, কিনছি মানে কি কস্ট প্রাইস। দ্বিতীয় প্রকারের চাল কিনছি, কস্ট প্রাইস। দুই প্রকারের চালকে মিশিয়ে দিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে বিক্রি করছি, সেলিং প্রাইস। আচ্ছা এবার দেখো কস্ট প্রাইস, কস্ট প্রাইসের ইউনিট কি? টাকা। সেলিং প্রাইসের ইউনিট কি? টাকা। তার মানে দেখো এখানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস প্রত্যেকের ইউনিট কি? টাকায়। কিন্তু আমি কি বলছি, আমি কোনটাকে সমান করব? ইউনিটটা কার বা কিসের ইউনিট সেটাকে সমান করতে হবে। তার মানে টাকা ইউনিটটা কার? এটা কস্ট প্রাইসে। দ্বিতীয় প্রকারের ইউনিটটা কার? কস্ট প্রাইসে। মিশ্রণটার ইউনিটটা কার? সেলিং প্রাইসে, বিক্রয় মূল্যে। তাহলে আমরা কি দেখলাম, প্রথম দুই প্রকারের চাল কিনছি এত টাকায়, এত টাকায়। তার মানে টাকা ইউনিটটা কার? কস্ট প্রাইসে। মিশ্রণটা টাকা ইউনিটটা কার? বিক্রয় মূল্যে। তাহলে সবকটাকে আমাকে কিসে করতে হবে? ক্রয় মূল্যে কনভার্ট করতে হবে, কস্ট প্রাইসে। তাহলে প্রথম দুই প্রকারের ইউনিটটা কিসের আছে? ক্রয় মূল্য, কেনা দামে। তাহলে মিশ্রণটারও আমার কার ইউনিট দরকার? ক্রয় মূল্য ইউনিট দরকার। বোঝা গেল? তাহলে সবসময় মাথায় রাখবে ইউনিটটা কি সেটা নয়, ওই ইউনিটটা কার বা কিসের সেটা আমাকে সমান করতে হবে। সবসময় মনে রাখবে ইউনিটটা কি সেটা নয়, কোনটাকে সমান করতে হবে? ইউনিটটা কার। কিরকম? আরো যদি এক্সাম্পল দিই তাহলে কি বলছি, ইউনিটটা তো এখানে টাকা, কিন্তু টাকা ইউনিটটা কার সেটাকে সমান করতে হবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, যেমন ধরো আমি বললাম প্রথম প্রকারের চালটা আমি প্রফিট পার্সেন্টে বিক্রি করছি, দ্বিতীয় প্রকারের চালটা লস পার্সেন্টে বিক্রি করছি, আর মিশ্রণটা ধরো লস পার্সেন্টে বিক্রি করছি। তাহলে এখানে দেখো প্রফিটের ইউনিটটাও পার্সেন্টেজ, লসের ইউনিটটাও পার্সেন্টেজ, লসের ইউনিটটাও পার্সেন্টেজ। কিন্তু আমরা কি বলছি, এই পার্সেন্টেজ ইউনিটটা কার? সবসময় এটা মাথায় রাখবে, ইউনিটটা কার বা কিসের। তাহলে পার্সেন্টেজ ইউনিটটা কার? প্রফিটের। পার্সেন্টেজ ইউনিটটা কার? লসের। তাহলে সবকটাকে আইদার আমাকে প্রফিটে কনভার্ট করতে হবে বা সবকটাকে আমাকে লসে কনভার্ট করতে হবে। কেন? কারণ বলা আছে প্রত্যেকটা কার বা কিসের ইউনিট সেটাকে আমাকে সমান করতে হবে। কেন সমান করতে হবে? কারণ আমরা ডিফারেন্স নিচ্ছি, আর ডিফারেন্স আমরা সেম ইউনিটের নিই। ব্যাস, শুধু এইটুকুনি হচ্ছে আমাদের লিঙ্ক আপ, যে ইউনিটটা কার বা কিসের সেটাকে আমাকে সমান করতে হবে। প্রত্যেকটা কার, প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার আর মিশ্রণ। তাহলে দেখো কখনো এটা মাথায় রাখবে না যে এটার থেকে এটা মাইনাস করে এইখানে লিখছি আর এটার থেকে এটা মাইনাস করে এইখানে লিখছি, তার মানে স্যার এটা দ্বিতীয় প্রকারের অনুপাত, এটা প্রথম প্রকারের অনুপাত। না, একদম নয়। আমরা কিভাবে সাজিয়েছি? প্রথম ইস্টু দ্বিতীয়, মানে রেশিওটা কি পাবো? প্রথম ইস্টু দ্বিতীয়ই পাবো। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে লিঙ্ক আপ। কেমন? আমরা অঙ্কের সাথে সাথে তাহলে আরো যদি অঙ্ক দেখি তাহলে দেখবে পুরো জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। তাহলে মডের ভ্যালুটা বোঝাতে পারলাম। দেখো তাহলে মডের ভ্যালুটা মানে আমরা কিভাবে নেবো, ধরো এইখানে 2 রইল, এইখানে 5 রইল, তাহলে 2 - 5 কত হচ্ছে? -3। তাহলে -3টা কিসে আছে? মডে, মড অফ -3, তার মানে আমি কত নেবো? 3। তো আমরা যখন করবো না, আমাদের সবসময় এরকম মড ফট দেওয়ার দরকার, আমরা মড দেবো না, জাস্ট 2 - 5 -3 3। সোজা কথায় সহজভাবে কি বলছি, মাইনাস করব, কিন্তু মাইনাস করে সবসময় পজিটিভ ভ্যালু, মাইনাস করব কিন্তু মাইনাস করে সবসময় পজিটিভ ভ্যালু। ঠিক আছে, চলো দেখো প্রথম অঙ্ক
দুই প্রকার চায়ের মধ্যে একটির দাম 25 টাকা প্রতি কেজি এবং অন্যটির দাম 30 টাকা প্রতি কেজি, এগুলো মিশিয়ে প্রতি কেজি 28 টাকা মূল্যের চা তৈরি করতে হলে কোন অনুপাতে মেশাতে হবে? তাহলে আমরা কি করবো এবার অঙ্ক করার সময়, যে দুই প্রকারের জিনিসটা আমার দেয়া থাকবে, সেটা দুই দিকে আগে চিপকে দেবো। তাহলে এখানে দুই প্রকারের চা বলেছে, তাহলে আমি লিখলাম T1 T2, দুই প্রকারের চা T1 T2। আচ্ছা, একটির দাম মানে এখানে কি? ক্রয় মূল্য। দাম মানে এখানে কি? ক্রয় মূল্য, কস্ট প্রাইস। তাহলে একটির দাম 25 টাকা। তার মানে দেখো এই যে টাকা যেটা ইউনিট, সেটা কার ইউনিট? কস্ট প্রাইসের। বারবার সেটাই বলছি না, ইউনিটটা কার বা কিসের সেটাকে সমান করবো। তাহলে ইউনিটটা কার? কস্ট প্রাইসের। দ্বিতীয় প্রকার চাটা 30 টাকা প্রতি কেজি, কার ইউনিট? কস্ট প্রাইসের। যে মিশ্রণটা তৈরি করা হয়েছে তার দামটা কত? মূল্যের চা তৈরি করা হয়েছে এত টাকা মূল্যের, মানে যে মিশ্রণটা তৈরি করা হয়েছে সেটা কিসের? কস্ট প্রাইস, কেনা দাম। তাহলে মাঝখানে কত রাখবো? 28। তাহলে সব কটা ইউনিট কিসের আছে? ক্রয় মূল্যে, কেনা দামে, কস্ট প্রাইসে, তাই বসিয়ে দিলাম। তাহলে এবার বলো 28 মাইনাস 30 কত হয়? -2। আমরা কত নেবো? 2। 28 মাইনাস 25 কত? 3। 2:3। তার মানে অ্যান্সার কত হবে? 2:3। বোঝা গেল? তো এই হচ্ছে লিঙ্ক আপ, এবং এইভাবেই সব অঙ্ক হবে। আমরা এইটাই অ্যাপ্লাই করব। আবার রিপিট করছি, ইউনিটটা কার বা কিসের সেটাকে ধরে সমান করে দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে দেখো এই যে মিশ্রণের ভ্যালুটা না, মনে রাখবে এই মিশ্রণের ভ্যালুটা সবসময় এই দুটো ভ্যালুর মাঝামাঝি কোনো সংখ্যা হবে। প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার এই দুটো ভ্যালুর মাঝামাঝি কোনো সংখ্যা হবে এই মিশ্রণের সংখ্যাটা, না 25-এর থেকে ছোট হবে, না 30-এর থেকে বড় হবে। সবসময় মাথায় রাখবে, লিঙ্ক আপ যখনই করবে মিশ্রণের ভ্যালুটা সবসময় দুই প্রকারের যে ভ্যালু দেওয়া থাকবে তার মাঝামাঝি কোনো সংখ্যা হবে। মাঝামাঝি মানে একটার থেকে বেশি হবে আর একটার থেকে কম হবে, কিন্তু কখনো ছোট সংখ্যাটার কম হবে না বা বড় সংখ্যাটার বেশি হবে। কেমন? এইটা বলে রাখলাম কেন? কারণ পরবর্তীতে আমরা যখন এই লিঙ্ক আপের কিছু অ্যাডভান্সড অঙ্ক করব তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে, যে কি মিশ্রণের ভ্যালুটা ওই দুটোর মাঝামাঝি কোনো সংখ্যা হবে। চলো নেক্সট দেখো কি বলছি। 50 কেজি চিনি দুটো ভাগে ভাগ করা হলো। প্রথম ভাগ 14% লাভে, দ্বিতীয় ভাগ 6% ক্ষতিতে বিক্রি করা হলো, মোট 4% ক্ষতি হলো। তাহলে দেখো একটু আগেই আমরা উদাহরণ দেখছিলাম, তাহলে 50 কেজি চিনি দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 50 কেজি চিনি দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 50 কেজি চিনিটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম, একটা ভাগ 14% লাভ, একটা ভাগ 6% ক্ষতি। আর যখন আমি দুটো ভাগকে মিশিয়ে দিলাম তখন সেটা কি করছি? 4% ক্ষতিতে বিক্রি করছি। তাহলে আইদার এটাকে আমি প্রফিটের রেসপেক্টে করতে পারি বা লসের রেসপেক্টে করতে পারি। আমরা দুটোই দেখে নেবো। দেখো একটা অঙ্কের বিভিন্ন রকম ভাবে লিঙ্ক আপ করা যায়, সেগুলোই তোমাদেরকে শেখাবো এবং দেখাবো। তাহলে দেখো আমি যদি সবকটার প্রফিটের রেসপেক্টে লিঙ্ক আপ করি, তাহলে প্রথম ভাগটা 14% প্রফিট, তাহলে 14 লিখলাম। আচ্ছা, দ্বিতীয় ভাগটা 6% ক্ষতি, তাহলে 6% ক্ষতি মানে -6% লাভ। মোট মানে কি? ওই দুটো ভাগ মিশিয়ে যে 50 কেজি চিনিটা পেয়েছি, সেই দুটো ভাগকে এবার মিশিয়ে দিয়ে যখন আমি বিক্রি করছি তখন দেখছি আমার 4% ক্ষতি হচ্ছে, তাহলে -4% প্রফিট হলো। তাহলে এবার এটাই যদি তুমি লসের রেসপেক্টে করতে, তাহলে লসের রেসপেক্টে করলে কি করতে? 14% প্রফিটটাকে -14 লিখতে, একদিকে 6 লিখতে আর একদিকে 4 লিখতে। তাহলে এবার যখন আমরা লিঙ্ক আপ করবো, আচ্ছা মাইনাস করার সময় একটু দেখে নেবে, তাহলে -4 মাইনাসে মাইনাসে +6, -4 মাইনাসে মাইনাসে +6 মানে কত হলো? 2। -4 +6 2, -4 -14 -18, তার মানে কত? 18। তাহলে রেশিওটা কত? 1:9। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে রেশিও যেটা আমরা পাচ্ছি, এই রেশিওটা আমরা কার পাচ্ছি? স্বাভাবিক মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই রেশিওটা আমরা কার পাচ্ছি? স্যার এই রেশিওটা কার পেলাম? প্রফিট ইস টু লসের রেশিও পেলাম, কারণ আমরা তো প্রফিট ইস টু লস লিখেছিলাম না। তো এইগুলো সবসময় লিখে রাখবে, এইগুলো কিন্তু খুব কাজের জিনিস, এগুলো জানার জিনিস। কেন? এইগুলো যদি না জানো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারে। কেমন? আমি নেক্সট অঙ্কগুলোতেই দেখাবো যে এইগুলো কেন জানার দরকার। কারণ অনেকেই কি করে না, চলো 1 আর 9 তার মানে 10 মানে 50, তাহলে তার মানে 1 মানে 5 আছে, ঠিক আছে 5 অ্যান্সার করে দিলাম,
5 অ্যান্সার হবে, কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। সেটা কি? এই যে রেশিওটা আমরা পাই, এই রেশিওটা আমরা পাই কস্ট প্রাইস বা কোয়ান্টিটির। তাহলে সবসময় মনে রাখবে, আমরা যদি প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্টের লিঙ্ক আপ করি, তাহলে রেশিও যেটা আমরা পাই সেটা আমরা কার পাই? কেনা দাম বা পরিমাণ। ঠিক আছে, তো অঙ্কে আমার পরিমাণ দেয়া আছে, তাই এই রেশিওটা আমরা কিসের পেয়েছি? পরিমাণের। যদি টোটাল কস্ট প্রাইস দেওয়া থাকতো তাহলে কার পেতাম? কস্ট প্রাইসে। আচ্ছা, এখানটাও একটু দেখে নাও। 4 - 6 কত লিখবো? 4 আর 6 ডিফারেন্স 2, 4 - -14, মাইনাসে মাইনাসে প্লাস 18, তার মানে রেশিওটা কত? 1:9 হলো। তাহলে যার যেটাতে করতে সুবিধা। তাহলে এটা আমি কি বলবো এবার বলো? তাহলে এখানে টোটাল কোয়ান্টিটি দেওয়া আছে, মানে রেশিওটা আমরা কিসের পেলাম? কোয়ান্টিটি। তাহলে কি বলবো? প্রফিটে যদি 1 ভাগ বিক্রি করি, তাহলে লসে ক ভাগ বিক্রি করছি? 9 ভাগ। তাহলে টোটালটা কত আমার? 10 ইউনিট। টোটালটা আমার 10 ইউনিট। আর অঙ্কে এই 10 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 50 কেজি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 5 কেজি। তাহলে 1 ইউনিট আমি প্রফিটে বিক্রি করছি, তার মানে 50 কেজির মধ্যে 5 কেজি আমি প্রফিটে বিক্রি করছি, বাকি 45 কেজি লসে বিক্রি করছি। তাহলে অ্যান্সার কত হবে? 5। আবার দেখো, এটার আরেকটাও লিঙ্ক আপ হয়। কিরকম? তুমি বলে স্যার এই মাইনাস গুলো নিয়ে যদি ভুল হয়ে যায়, মাইনাস গুলোকে কোন রকম ভাবে সরানো যাবে না? অবশ্যই সরানো যাবে। কিরকম? 14% প্রফিট, আমি সবসময় কি বলেছি? ইউনিটটা কিসের সেটাকে সমান করবো। 14% প্রফিট, 14% প্রফিট মানে সেলিং প্রাইস কত? 114। 6% লস মানে সেলিং প্রাইস কত? 94। 4% লস কত? 96। যেমন খুশি যাই করো না কেন, টুইস্ট টু একটি। আবার এই অঙ্ক এরকম ভাবেও দেয় যে কিছুটা 14% প্রফিটে বিক্রি করলাম, বাকিটা কস্ট প্রাইসে বিক্রি করলাম। কস্ট প্রাইস, তাহলে ক্রয় মূল্যে বিক্রি করা মানে কি? আমরা দেখেছি কোনো প্রফিট বা লস কিচ্ছু হবে না, মানে জিরো। তার মানে সিম্পলি এখানে কত হবে? তখন এখানে 0 বসিয়ে দেবো। প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট 0। ঠিক আছে, চলো। একটি গ্রামের জনসংখ্যা 8000, পুরুষের সংখ্যা 6% এবং মহিলার সংখ্যা 10% বাড়লে জনসংখ্যা দাঁড়াবে 8600। গ্রামের প্রাথমিক মহিলা সংখ্যা কত ছিল? তাহলে আমি কি বলেছি? যে 2 প্রকার যেটা আছে সেটা 2 দিকে ধরে চিপকে দেবো। তাহলে একদিকে কি আছে? পুরুষ, একদিকে কি আছে? মহিলা। আমি বললাম পুরুষ আর মহিলার ইউনিটটা কিসের আছে? ইউনিটটা কিসের আছে? তুমি বললে কত পার্সেন্ট করে বাড়ছে। দেখো, ইউনিটটা কি? পার্সেন্টেজ, বাট এই পার্সেন্টেজটা কার ইউনিট? বাড়ার ইউনিট। ইনক্রিজ, বাড়ছে, কতটা বাড়ছে, তাই না? তাহলে ইউনিটটা হচ্ছে পার্সেন্টেজ, কিন্তু ইউনিটটা কার? বাড়ার, ইনক্রিজের, কতটা পার্সেন্ট বেড়ে গেছে। তাহলে পুরুষ 6% বেড়েছে, মহিলা 10% বেড়েছে। তাহলে মাঝখানে কি রাখবো? পুরুষ আর মহিলা মিলিয়ে কত পার্সেন্ট বেড়েছে? পুরুষ আর মহিলা মিলিয়ে কত পার্সেন্ট বেড়েছে? আচ্ছা, পুরুষ আর মহিলা মিলিয়েই তো মোট জনসংখ্যা। পুরুষ আর মহিলা মিলিয়েই মোট জনসংখ্যা, তাই না? তাহলে এবার আমাকে মাঝখানে কি রাখতে হবে? পুরুষ আর মহিলা মিলিয়ে কত পার্সেন্ট বেড়েছে। পুরুষ আর মহিলা মিলিয়ে মানে জনসংখ্যা কত পার্সেন্ট বেড়েছে। কেন? কারণ তুমি পুরুষ আর মহিলার যে ইউনিটটা বসিয়েছো সেটা কিসের ইউনিট? কতটা পার্সেন্ট বেড়েছে। তাহলে বলো, ইনিশিয়াল জনসংখ্যা ছিল 8000, এখন হয়েছে কত? 8600। তাহলে বেড়েছে কত? 600। কার সাপেক্ষে? 8000 এর সাপেক্ষে। কত পার্সেন্ট? ইন্টু 100। তাহলে আমরা যেটা পার্সেন্টেজ বার করি, আমরা যে পার্সেন্টেজটা বার করি সেটা সবসময় কার রেসপেক্টে বার করি বলো? ইনিশিয়াল বা অরিজিনাল, মানে অ্যাকচুয়ালি যেটা ছিল, তাই না? তাহলে দেখো, তাহলে আমার যে জনসংখ্যা বেড়েছে সেটা কত বেড়েছে? 600। তাহলে কার সাপেক্ষে আমাকে বার করতে হবে? না, আমাকে বার করতে হবে ওই 8000 এর সাপেক্ষে। কেন? যেহেতু 8000টা আমার ইনিশিয়াল জনসংখ্যা। তাহলে এটা করে দিই, একটা দুটো একটা দুটো একটা একটা। তাহলে 60/8 মানে 60/8 করলে কত হয়? 7.5। 7 8 56, 5 8 40। তাহলে অনুপাত করে নিই, 7.5 আর 10 কত হয়? 2.5। এটা কত হয়? 1.5। তাহলে রেশিও মানে কি রেখেছি? ভাগ। রেশিও মানে কি রেখেছি? ভাগ, মানে 2.5/1.5।
একটার পর পয়েন্ট উঠে গেলে তার মানে রেশিওটা কত হলো 5:3। তাহলে আবার সেই একই প্রশ্ন, স্যার রেশিওটা কিসের বেরোলো, অনুপাতটা কার বেরোলো? মাথায় রাখবে অনুপাতটা আমাদের কার বেরোয়, ইনিশিয়াল পপুলেশন। ইনিশিয়াল পপুলেশন আগের জনসংখ্যা মানে যেটা বাড়ছিল, পুরুষ আর মহিলার যেটা বাড়ছিল সেটা বাড়ার আগে কত ছিল। আমাকে বলেছে গ্রামের প্রাথমিক মানে কি ইনিশিয়ালটা, তাহলে আমি কি বলবো ইনিশিয়ালি 5 ইউনিট পুরুষ 3 ইউনিট মহিলা, তাহলে এই 8 ইউনিটের ভ্যালুই 8,000, এই 8 ইউনিটের ভ্যালুই 8,000, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1,000, 3 ইউনিটের ভ্যালু 3,000, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে এই যে লিখছি না যে রেশিওটা আমার কার বেরোচ্ছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ধরো এখানে তোমাকে প্রেজেন্ট ওমেন বার করতে বললো বা প্রেজেন্ট মহিলা বার করতে বললো, ঠিক আছে, বর্তমানে এখন। তো আমি যদি এই ইনফরমেশনটা তোমাদের না দিই, এই জিনিসটা যদি আমি না জানিয়ে রাখি, তাহলে কেউ বলবে ও স্যার তো শিখিয়েছে যে রেশিওটা বেরোবে সেই রেশিওটা দিয়ে যেটা আমাকে বার করতে হবে সেটা আমরা বার করবো। তাহলে তখন কি করবে স্টুডেন্টরা, না এই 8 ইউনিটের ভ্যালু 8,600 লিখবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু দেখো 8,600 8 দিয়ে ভাগ করে মিলে যায়, এবং সেই যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটাও কিন্তু অপশনে থাকবে, তুমি গোল করে দিয়ে আসলে, তুমি এসে বললে স্যার কমন পেয়েছি জানেন তো, করে দিয়ে এসেছি, তাহলে ওরে ভুল করেছিস কেন স্যার, হ্যাঁ রে ওটা তো ইনিশিয়াল রে, তোকে তো প্রেজেন্ট বার করতে বলেছে। তখন তোমরা কি বলবে, পেটা স্যারকে পেটা, স্যার তো শেখায়নি, স্যার তো বলেনি, তাই না? তাহলে সবসময় এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো জানতে হবে। তাহলে আমাকে যদি প্রেজেন্ট মহিলা বার করতে বলে, তাহলে কিন্তু এই রেশিও দিয়ে আমাকে ইনিশিয়ালটাই বার করতে হবে। কোনটা বার করতে হবে, ইনিশিয়ালটাই বেরোবে আমার। তো প্রথমে ইনিশিয়ালটা বেরোবে, এবার তুমি এটা 10% বাড়িয়ে দাও। কারণ আমাকে যদি প্রেজেন্ট বার করতে বলে তাহলে প্রথমে ইনিশিয়াল বার করবো, তারপর তার 10% বাড়িয়ে দেবো, তাহলে প্রেজেন্টটা বেরোবে। কিন্তু 8 ইউনিট মানে 8,600 এটা কিন্তু কখনো লেখা যাবে না। কেন? কারণ রেশিওটা আমরা ইনিশিয়াল পপুলেশনের পাই। ঠিক আছে, চল পরের অঙ্কটা দেখো। একটি চেয়ার ও একটি টেবিলের মোট দাম 150 টাকা। মোট দাম মানে কি, ক্রয় মূল্য। তাহলে এখানে দুটো প্রকার আমার কি আছে, চেয়ার আর টেবিল। আচ্ছা, চেয়ার আর টেবিলের ইউনিটটা কিসের আছে, চেয়ার 10% লাভে এবং টেবিল 15% লাভে। তাহলে দুটোরই লাভ দেওয়া আছে, তাহলে একটা 10 আর একটা 15। তাহলে যদি আমার একটার ক্ষতি দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, আগে একটা মাইনাস সাইন দিয়ে দিতাম। তাহলে মাঝখানে কি রাখবো, মাঝখানে রাখবো চেয়ার টেবিল মিলিয়ে কত পার্সেন্ট লাভ করছি। চেয়ার টেবিল মিলিয়ে কত পার্সেন্ট লাভ করছি, কেন? কারণ চেয়ার আর টেবিলের আমার ইউনিটটা কিসের আছে, লাভের। তাহলে মাঝখানে রাখতে হবে চেয়ার টেবিল মিলিয়ে কত লাভ করছি। আচ্ছা, চেয়ার টেবিল মিলিয়ে কস্ট প্রাইস কত, 150 টাকা। চেয়ার টেবিল মিলিয়ে বিক্রয় মূল্যটা কত, এত টাকা। তাহলে আমরা চেয়ার টেবিল মিলিয়ে লাভের শতকরা হারটা বার করে নিই। তাহলে 150 টাকায় কিনে 169 টাকা 50-এ বিক্রি করছি, তার মানে আমার লাভ হচ্ছে কত, 19 টাকা 50 পয়সা লাভ হচ্ছে। আমরা আগের ক্লাসেই দেখেছি, প্রফিট লস করেছি, সেখানে দেখেছি প্রফিট বা লস সবসময় কস্ট প্রাইসের রেসপেক্টে বার করি। তাহলে ইন্টু 100, পয়েন্টটাকে তুলে নিচে 100 নিয়ে নাও, তাহলে 13। তাহলে 13টা কোথায় থাকবে, মাঝখানে। আচ্ছা, যেটা আমি বলছিলাম আগের 3টে অঙ্কে বা এই অঙ্কটাতে সবসময় দেখছো তো মিক্সচারের ভ্যালুটা সবসময় দুটোর মাঝামাঝি হবে, তাই না? দুটোর মাঝামাঝি হবে, না একটার থেকে কম হবে না একটার থেকে বেশি হবে। তাহলে এটা লিঙ্ক আপ করে দিই, রেশিওটা কত, 2:3। তাহলে একটু মনে করে দেখো, আমি কি বলেছিলাম সেকেন্ড অঙ্কটাতে, আমরা যদি প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্টের লিঙ্ক আপ করি, রেশিও যেটা বেরোয় সেটা কার বেরোয়, কস্ট প্রাইস বা কোয়ান্টিটির। এখানে দেখো অঙ্কে টোটাল কস্ট প্রাইসটা দেয়া আছে 150। তাহলে এখানে আমরা কি বলবো, এই 5 ইউনিটের ভ্যালুই 150 টাকা, এই 5 ইউনিটের ভ্যালুই 150 টাকা, 1 ইউনিটের ভ্যালু 30 টাকা। কি বার করতে বলেছে, টেবিলেরটা কত, 3 ইউনিট, 3 ইউনিট মানে 90 টাকা। তাহলে 90 হচ্ছে অ্যান্সার। আবার সেই একই গল্প, যদি আমাকে বিক্রয় মূল্য বার করতে বলতো, তাহলে 5 ইউনিট মানে 150 টাকা লেখা যাবে না, তাই না? কারণ এই রেশিওটা কার, ক্রয় মূল্য। তাহলে প্রথমে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে, তারপর সেখান থেকে বিক্রয় মূল্য। কিভাবে বার করবো, টেবিলটা 15% লাভে বিক্রি করছে, তাহলে 90 এর 15% চাপিয়ে দেবো, 90 এর 15% চাপিয়ে দেবো, সেখান থেকে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাবো। ওই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
পরেরটা দেখি। 120 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 40, উত্তীর্ণদের গড় 45 এবং অকৃতকার্যদের গড় 21। তার মানে দেখো, তার মানে টোটাল 120 জন পরীক্ষার্থী আছে। এই 120 জন পরীক্ষার্থীর মধ্যে পাস আর ফেলদের কি দেয়া আছে? গড় নম্বর। তাহলে এখানে লিখলাম পাস আর এখানে লিখলাম ফেল। তাহলে যারা পাস করছে তাদের গড় নম্বরটা কত? 45। যারা ফেল করছে তাদের গড় নম্বরটা কত? 21। আর পাস আর ফেল মিলিয়েই হচ্ছে মোট স্টুডেন্ট, সেটা কত? 120। এদের গড় নম্বর কত? 40। তাহলে প্রত্যেকের ইউনিটটা কিসের আছে? গড়, তাই না? এভারেজ। তাহলে এবার লিঙ্ক আপ করে দিই। তার মানে এটা কত হচ্ছে? 19, এটা কত হচ্ছে? 5। তাহলে আবার আমরা দেখি রেশিওটা কিসের বেরোলো। রেশিওটা কিসের বেরোলো না, সবসময় মনে রাখবে, আমরা যদি এভারেজ মার্কস বা এভারেজ ওয়েটের লিঙ্ক আপ করি, আমরা যদি এভারেজ মার্কস বা এভারেজ ওয়েটের লিঙ্ক আপ করি, তাহলে রেশিও যেটা বেরোয় সেটা কার বেরোয়? টোটাল স্টুডেন্ট। ঠিক আছে? আমরা যদি এভারেজ মার্কস বা এভারেজ ওয়েট, গড় নম্বর বা গড় ওজনের লিঙ্ক আপ করি, তাহলে রেশিওটা সবসময় কার বেরোয়? টোটাল স্টুডেন্টের। ঠিক আছে? মোট লোক সংখ্যা বা টোটাল স্টুডেন্টের। তার মানে কি বলবো? 19 ইউনিট পাস করছে, 5 ইউনিট ফেল করছে, তাহলে টোটালটা কত? 24 ইউনিট। আর অঙ্কে এই 24 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 120। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 5। তোমাকে কি বার করতে বলেছে? কতজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। তার মানে 19 ইউনিটের ভ্যালু কত? 95। তাহলে 95 জন উত্তীর্ণ হয়েছিল। তাহলে আশা করি লিঙ্ক আপ তোমাদের বোঝা যাচ্ছে, এবং এটা খুব এফেক্টিভ একটা মেথড। কত সহজ এবং কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে দেখো, আজকে যারা প্রথম আছো তারা একটু দেখে নিও যে আগের দুটো ক্লাস আমরা পার্সেন্টেজ আর প্রফিট লস করেছিলাম, কেমন? আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কেন? কারণ এইরকম অনেক অঙ্কের তোমরা তাহলে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? যে চলো আজকে এই টপিকটা সম্বন্ধে আমরা জানতে পারবো বা শিখতে পারবো, কেমন? তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও, কেমন? দেখো পরেরটা দেখি। ক্রয় মূল্যেই বিক্রি করে 10% লাভ করতে হলে স্পিরিটে কত অনুপাতে জল মেশাবো? তাহলে কি বললো না, আমি কি অনুপাতে স্পিরিটের সাথে জল মেশাবো? তাহলে আমি কেনা দামে বিক্রি করে দিচ্ছি, তাহলে 10% লাভ। দেখো আগে আমরা রেশিওতে করে দেবো, একবারে এক লাইনে করে দেবো, তারপর তো লিঙ্ক আপ তো আমরা শিখবো, দেখবো। তাহলে 10% লাভ, 10% লাভ মানে আমরা কি বুঝি না, 100 টাকায় আমার লাভ হচ্ছে 10 টাকা, এটাই বুঝি। 100 টাকায় লাভ হচ্ছে 10 টাকা, তাই না? 100 টাকায় লাভ হচ্ছে 10 টাকা। এবার সিম্পলি আমি একদিকে লিখলাম ওয়াটার আর একদিকে লিখলাম স্পিরিট, এবার দেখো আমি মিশ্রণটাকে ক্রয় মূল্যে বিক্রি করছি। তাহলে আমরা কি জানি, কোনো জিনিস আমি যদি ক্রয় মূল্যে বিক্রি করি তাহলে আমার লাভ বা ক্ষতি কিছু হবে? না, হবে না। কেন? 100 টাকায় কিনে যদি 100 টাকাতেই বিক্রি করি তাহলে আমার কোনো লাভ হবে না। কিন্তু দেখো এখানে লাভের কথা বলা হয়েছে, তাই না? ক্রয় মূল্যে বিক্রি করছে কিন্তু লাভ হচ্ছে, তার মানে এই লাভটা কেন হচ্ছে না, ওই জল মিশিয়ে বিক্রি করছি বলে। তাহলে 10 টাকা লাভটা কার জন্য পাচ্ছি? জলের জন্য। তাহলে জলের জায়গায় বসালাম ওয়াটার। আচ্ছা, 100 টাকাটা কি আমার ইনিশিয়াল, 100 টাকাটা কি আমার পার্সেন্টেজে আমরা দেখেছি ইনিশিয়াল বা অরিজিনাল। আর আমি মার্কেট থেকে ইনিশিয়ালি কি কিনে নিয়ে এসেছিলাম? স্পিরিট। ধরো আমি মার্কেটে গেলাম, আমাকে দিন তো স্পিরিট, 10 লিটার স্পিরিট, তাই তো? তাহলে 10 লিটার স্পিরিট আনলাম। এইবার আমি যখন বিক্রি করছি ওইখানে আমি জল মিশিয়ে দিয়ে বিক্রি করছি, তাহলে অবশ্যই আমার লাভ হবে, তাই না? তার মানে আমি মার্কেট থেকে ইনিশিয়ালি কি কিনে নিয়ে এসেছিলাম? স্পিরিট। আর ইনিশিয়াল ভ্যালুটা কত আমার? 100। তাহলে স্পিরিটের জায়গায় বসিয়ে দিলাম 100। তার মানে রেশিওটা কত? 1:10। বোঝা গেল? তাহলে আমার উত্তর হবে 1:10। দেখো খুব সহজে জিনিসটাকে আমরা করে নিলাম, জাস্ট একটু বুঝে নিলাম।
এবার তুমি বললে আচ্ছা স্যার আমরা তো লিঙ্ক আপ করছি, একটু লিঙ্ক আপেও শেখাও। তাহলে লিঙ্ক আপে দেখি, দেখো লিঙ্ক আপটা কিরকম। না তাহলে একদিকে কি রাখবো, একদিকে রাখবো ওয়াটার আর একদিকে রাখবো স্পিরিট। হলো? আচ্ছা জলের কি কোনো দাম হয়? জলের কোনো দাম হয় না। কলের জল মিশাচ্ছি, দাম নেই। বিসলারির মেশালে দাম দিতে হতো, তাহলে জলের দাম হয় না, শূন্য, জিরো। আচ্ছা আমি যতই স্পিরিটের সাথে, ধর আমি স্পিরিটের সাথে জল মিশিয়ে তোমাকে বিক্রি করছি, তুমি যখন আমার কাছ থেকে কিনতে আসবে তখন তুমি আমাকে কি বলবে, দাদা স্পিরিট দিন না কিছু। তুমি কি কখনো এরকম ভাবে বলবে আমি জানি দাদা আপনি কিন্তু স্পিরিটের সাথে জল মিশিয়ে রেখেছেন, আমাকে ওই জল আর স্পিরিটের মিশ্রণটা দিন তো? বলি না তো, কি বলি, স্পিরিট দিন। তাহলে আমি মিক্সচারটাকে 10% লাভে বিক্রি করছি, মানে কি যে আমি স্পিরিটটাকে 10% লাভে বিক্রি করছি, কারণ তুমি আমার কাছ থেকে তো স্পিরিটটাই তো চাইবে, মিশ্রণ তো চাইবে না। তাহলে 10% লাভে মানে কততে বিক্রি করছি, 110-এ। আর মিশ্রণটাকে কিসে বিক্রি করছি, ক্রয় মূল্যে। তাহলে ক্রয় মূল্য কত, 100। লিঙ্ক আপ করে দাও, 10:100, মানে রেশিওটা 1:10। বোঝা গেল তো? এই অঙ্ক পরীক্ষায় খুব থাকে, দেখে নেবে। দেখো কি বলছে, এ একটা পাত্র, এ পাত্রে দুধ আর জলের অনুপাত কত, 5:2। বি পাত্রের অনুপাত কত, 8:5। এই দুই পাত্র থেকে কত অনুপাতে মিশ্রণ নিলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 9:4। তাহলে কি বললো, এ একটা পাত্র আছে যেখানে দুধ আর জলের অনুপাত দেয়া আছে, বি একটা পাত্র আছে সেখানে দুধ আর জলের অনুপাত দেয়া আছে। এবার বলে দুই পাত্র থেকে আমি কতটা দুধ আর জল নিয়ে একটা নতুন মিশ্রণ তৈরি করব, যে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাতটা হবে 9:4। তাহলে এই ধরনের অঙ্কের লিঙ্ক আপ খুবই সহজ, যে কোনো একটা রেসপেক্টে লিঙ্ক আপটাকে করে দেবে, আইদার মিল্ক বা ওয়াটার, যে কোনো একটা রেসপেক্টে লিঙ্ক আপটা করে দেবে, অ্যান্সারের কোনো চেঞ্জ হবে না। আমরা দেখব তাহলে এ পাত্রে 5:2 রেশিওতে মিল্ক কতটা আছে, 5/7। আমরা কিভাবে বার করি অনুপাতে, না যেটা বার করি সেটা ডিভাইডেড বাই নিচে কি লিখি, অনুপাত দুটোর যোগফল। তাহলে 5 আর নিচে কি লিখবো, 5 আর 2 7। বি পাত্রে 8:5 রেশিওতে কতটা মিল্ক আছে, 8/13। আর যে নতুন মিশ্রণটা আমি পাচ্ছি সেখানে 9:4 রেশিওতে কতটা মিল্ক আছে, না 9/13। এইটার লিঙ্ক আপ করে দাও। তাহলে 8-এর 13, 9-এর 13, ডিফারেন্স কত, 1-এর 13। 13 আর 7 লসাগু 91, 13 7 91, 63, 7 13 91, 65, 63 65 ডিফারেন্স 2, 13 7 91। তাহলে 1:2/7, মানে রেশিও কত, 7:2। কারোর যদি মনে হয় স্যার ওয়াটারের রেসপেক্টে করলে কি হতো, কিচ্ছু নয়। তাহলে তুমি যদি ওয়াটারের রেসপেক্টে করতে তাহলে একদিকে কি রাখতে, 2/7, এদিকে কি রাখতে, 5/13, এদিকে কি রাখতে, 4/13। দেখো অ্যান্সার একই আসছে। কেমন? ঠিক আছে, চলো আজকে তাহলে এইখানেই শেষ করা যাক। যেটা বললাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা কি যে চ্যাপ্টার গুলো বা যে টপিক গুলো আমি করাতে থাকবো তাহলে সেই টপিক গুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং বারবার বলছি, যে অঙ্কগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষায় আসা অঙ্ক। যদি তোমাদের মনে হয় তোমরা গুগলে টাইপ করে প্রত্যেকটা অঙ্ক দেখে নাও, দেখো প্রত্যেকটা অঙ্ক তুমি প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে। কাজেই আমার উদ্দেশ্য একটাই থাকে যে তোমাদেরকে জিনিসগুলোকে এমন ভাবে শেখানো বা কনসেপ্ট ক্লিয়ার করা যাতে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে কোনো রকম অসুবিধে না হয়।